হলো যে একটু অন্তর্ভুক্তিমূলক বাজেট যেটা দেওয়ার কথা বলেছে, আমরা জানি সেটা সবসময় খুব কঠিন হয়ে ওঠে, সব স্টেক হোল্ডার্সকে সবাইকে খুশি করা অনেক সময় সম্ভব হয় না। আর এবার যখন বাজেটটা দেওয়া হয়েছে তখন আমরা জানি যে ব্যাংক খাতে দুরবস্থা আছে, বিনিয়োগের জায়গায় এখনও পর্যন্ত সেরকম সুফল আমরা দেখিনি। আমরা সরকারের বিভিন্ন চেষ্টা দেখছি, বিনিয়োগ যে খুব বাড়ছে তাও বলা যায় না, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাও আছে। এরকম একটি অবস্থার মধ্যে যে বাজেটটা আমরা পেলাম, আপনি কিভাবে দেখছেন এই বাজেটকে? এক কথায় আমি বলতে পারি যে বাজেটটা এরকম একটি অর্থনৈতিক প্রেক্ষিত যেটা আপনি বর্ণনা করলেন, যে এমন একটা অবস্থা যে অর্থনীতির সব সূচকগুলি কিন্তু নিম্নমুখী বেশ কয়েক বছর থেকেই। তারপরে বহির্বিশ্বের যে একটা সংকট, ভূরাজনৈতিক সংকট, যেটা অর্থনীতিকেও একেবারে সংকটের মধ্যে ফেলে দিয়েছে সারা বিশ্বব্যাপী, সেই প্রেক্ষিতে একটা বাজেট তৈরি করা এক বছরের জন্য এবং সেই বাজেটের মাধ্যমে সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করা, অর্থনীতিটাকে টেনে তুলে ধরা, এটা একটা দুরূহ কাজ। তো সেই প্রেক্ষিতে এখন এই সরকার, যেটা কিনা অনেক বছর পরে এসেছে, প্রায় 20 বছরের মতো হয়তো পরে এসেছে তারা একটা রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে, তো তাদের কাছে তো প্রত্যাশা এবং তাদের নিজেদেরও কমিটমেন্টের প্রেক্ষিতে যে করেছে, সেটা আমি বলবো যে অনেকখানি চেষ্টা করেছে, অনেককেই অনেক কিছু দেওয়ার চেষ্টা আর কি, সবাইকেই। যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সবার জন্যই কিছু না কিছু এটা আছে। আর আমি সেই দিক থেকে এটাকে একটা ইতিবাচক বলবো, কারণ কিছু কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে, সেটা আমরা ইতিবাচক এবং চ্যালেঞ্জিং বিষয়গুলো আলোচনা করব। কিন্তু সবচেয়ে শুরুতেই হচ্ছে যে দর্শনটা, সেটাই আমার কাছে একটা উল্লেখযোগ্য বিষয় মনে হয়েছে, যে তাদের এই যে গণতান্ত্রিক, মানবিক এবং অর্থনৈতিক উন্নয়নের যে যাত্রা, এটাকে নাম দিয়ে যে বাজেটটা করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই যে তারা যে নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার যেটা দিয়েছিল, যেটার মাধ্যমে তারা তাদের কর্মকাণ্ড, তাদের লক্ষ্যমাত্রা ইত্যাদি বর্ণনা করেছিল, তো সেইটারই কিছু কিছু এখানে প্রতিফলন দেখা যাচ্ছে। এখন বাজেটটা কি? বাজেটটা তো আমরা বলি যে এক বছরের আয় ব্যয়ের হিসাব, কিন্তু আসলে যে কোনো রাজনৈতিক সরকার আমাদের দেশে যখন 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসে, তার একটা যেমন রাজনৈতিক দর্শন থাকে, তার অর্থনৈতিক দর্শনও থাকে। সেগুলো পরিপালন করার জন্য মধ্যমেয়াদী কিছু পরিকল্পনা থাকে, খাতোয়ারি পরিকল্পনা থাকে। মধ্যমেয়াদী পরিকল্পনা আমাদের যেমন ধরেন পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি থাকে, তো ওই পরিকল্পনার মধ্যে যে সমস্ত লক্ষ্যমাত্রা থাকে, যে সমস্ত প্রাধিকার খাত থাকে, সেগুলো পূরণের একটা হাতিয়ার হচ্ছে বাজেট। কারণ বাজেটটা আমাদের যে রাজস্বের, আমরা বলি আয় ব্যয়ের হিসাব, কিন্তু আসলে এটা এখানে রাজস্ব পদক্ষেপ, অর্থাৎ এই কর কিংবা এই ভর্তুকি, এই প্রণোদনা কিংবা কর বাড়ানো ওঠানো ইত্যাদির মাধ্যমে, অর্থাৎ রাজস্ব পদক্ষেপের মাধ্যমে ওই লক্ষ্যমাত্রাগুলি পূরণ করার চেষ্টা করা হয় এবং সেটার পাশাপাশি দর্শনেরও একটা বাস্তবায়নের একটা চেষ্টা করা হয়। এখন এই যে বড় দর্শন, এটা কিন্তু একটা বিরাট বিষয়, যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক, এটা খুবই চ্যালেঞ্জিং আমাদের মতো দেশে। কারণ আমাদের মতো দেশে দেখেন, গত 50 বছরে অনেক অগ্রগতি হয়েছে বটে, কিন্তু তারপরেও অনেক ফান্ডামেন্টাল দুর্বলতা রয়ে গেছে। অর্থনীতির গতি বেড়েছে, যদিও আমরা বলে থাকি যে এখানে তথ্যের কিছু গরমিল রয়েছে, তারপরেও প্রবৃদ্ধি হয়েছে, তারপরেও অন্যান্য খাতেও অগ্রগতি হয়েছে, কিন্তু যেটা হয়েছে তথ্যের গরমিলের কথা বলছেন, যেমন কোন কোন জায়গায় তথ্যের গরমিল? যেমন ধরুন জিডিপির প্রবৃদ্ধি, সেটা কি এতই হয়েছে আসলে, নাকি এর চাইতে কম? কিংবা আমাদের জিডিপির অর্থনীতির আকার, সেটা কি হয়েছে এরকম নাকি কম? মূল্যস্ফীতি, সেটা কি হয়েছে? বিনিয়োগ, এরকম তথ্যের যে নির্ভরযোগ্যতা, এটা তো আসলে প্রশ্নবিদ্ধ এই কারণে, যেটা আমরা সবসময় বলে আছি যে সাধারণ আপনার একদম সিম্পলিস্টিক ওয়েতে চিন্তা করলেও যে আপনার প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু বিনিয়োগ নাই, তাহলে কিভাবে, কোথা থেকে আসছে? মিলছে না তো। কিংবা আপনার কর্মসংস্থান নাই, প্রবৃদ্ধির কর্মসংস্থানবিহীন, তো সেইটার পরেও যেটা হয়েছে অগ্রগতিটা ভালো, কিন্তু কিছু দুর্বলতা, অন্তর্নিহিত দুর্বলতা হচ্ছে যে ওই যে বললাম যে কর্মসংস্থান হয়নি, এবং তারপরে হচ্ছে বৈষম্য বেড়েছে। হ্যাঁ, তো প্রতি দশকে আমরা দেখেছিলাম যে প্রায় 1% মতো প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু আবার বৈষম্য বাড়ছে। এই যে বৈষম্যর যে পরিমাপ করা হয়, যেটা যে গিনি কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে যে 0.499, অর্থাৎ
এটা আপনার বাড়ছে। বৈষম্যটা আমাদের দেশেও, পৃথিবীর অনেক দেশে, উন্নত দেশেও বৈষম্য একটা একটা কাঠামোগত সমস্যা, স্ট্রাকচারাল প্রবলেম। তো আমাদের দেশেও সেটা হচ্ছে। তো কিন্তু সেই উন্নয়নটা তো কখনোই টেকসই উন্নয়ন না, এটা যেটা হবে না। বৈষম্য এক্স্যাক্টলি, থাকে। সেটাই হচ্ছে যে এরকম উন্নয়নের যদি বৈশিষ্ট্য হয় সেটা কখনো টেকসই হয় না। কারণ সমাজে বৈষম্য বাড়তে থাকলে এবং তার এই যে যারা পিছনে পড়ে আছে তারা ধরেন যে এই কোনো ধরনের শক আসলো, বন্যা, খরা, রাজনৈতিক অস্থিরতা এবং বহির্বিশ্বের সমস্যা হলো, কোভিড আসলো, তখনই তারা কিন্তু অনেক লোক খুব হঠাৎ করে দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। কিংবা এই যে মূল্যস্ফীতির চাপ, সেখানেও আমরা দেখছি যে তাদের অর্থাৎ বিরাট একটা জনগোষ্ঠীর আসলে টেকসই উন্নয়ন হয়নি, তারা কোনো রকমই আসলে খেয়ে পড়ে বেঁচে আছে। তো এরকম একটা জায়গা থেকে যদি আপনি সত্যি অন্তর্ভুক্তিমূলক একটা অর্থনৈতিক উন্নয়ন চান, তাহলে অনেক জায়গায় কাজ করতে হবে। তো এই বাজেটের আমরা সামগ্রিকভাবে দেখেছি যে একটা জিনিস, যে ব্যক্তিখাতের বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার একটা প্রচেষ্টা, এবং ব্যক্তিখাতের বিনিয়োগ, তার পাশাপাশি শিল্পায়ন, দেশীয় শিল্পকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের কর প্রণোদনা, কর কমানো, কর ছাড়, এই সমস্ত বিষয় দেখেছি। এটা একদিকে। কিন্তু তার পাশাপাশি বাড়ানো হয়েছে, করের আওতা বাড়ানো হয়েছে, আর বলছি যে কর থেকে একটা স্বস্তি দেওয়ার চেষ্টা, যাতে কিনা করের চাপটা, কারণ বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তিখাত এখন কি বলছি, গত কয়েক বছর থেকে যে আসলে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে। আগেই অনেক ধরনের সমস্যা আমাদের দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে, অবকাঠামোগত দুর্বলতা, তারপরে জ্বালানির সংকট, জ্বালানির প্রাপ্যতা এখন আরও বেশি বেড়েছে, তারপরে হচ্ছে আমাদের যে পোর্ট, রাস্তাঘাট, সেখানে অনেক সময় লাগে কাজের, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, এগুলি আছে, মানব সম্পদের দক্ষতা, প্রযুক্তির যে ব্যবহার, আধুনিক প্রযুক্তি, সেগুলো তো রয়েছেই। তারপরে এখন আমাদের যেহেতু উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে সংকোচনমূলক মুদ্রানীতি, অর্থাৎ সুদের হার বাড়ানো হয়েছে, পলিসি রেট বাড়ানোর ফলে ব্যাংকগুলো থেকে ঋণ নিতে গেলে এখন ঋণের সুদের হার বেড়েছে ব্যবসায়ীরা, কারণ যে পরিমাণ আসলে ঋণের সুদ থেকে দিতে হয় সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় এত পার্সেন্টেজ হয়তো প্রফিটও করে না, সেটাই একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। তো ওইটার থেকে বের হয়ে আসা, তার পাশাপাশি আমি বলবো যে যারা সাধারণ জনগণ, সামাজিক খাতেও কিন্তু বেশ কিছু উদ্যোগ আমরা দেখেছি। একদিকে তো শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, সেইখানে বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে প্রশ্ন থেকে যায় যে শুধু বরাদ্দ বাড়িয়েই কি আপনার এই খাতের উন্নয়ন হবে? সেখানে কি আমি স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নত করতে পারবো? সবাই কি স্বাস্থ্যসেবা পাবে? কিংবা যে শিক্ষাটা দেওয়া হবে সেই শিক্ষা দিয়ে কি সবাই চাকরি পাচ্ছে? তো কিংবা সামাজিক সুরক্ষার যেটা এখন ফ্যামিলি কার্ড হচ্ছে, এটা একটা এই সরকারের সিগনেচার প্রজেক্ট, যেটা কিনা খুবই ভালো একটা পদক্ষেপ, সেটা কি খুব সুচারুভাবে বন্টন করা যাবে? সেটার ফলে কি সুশাসনের সাথে দেওয়া যাবে কিনা? এই সমস্ত প্রশ্ন জড়িত রয়েছে। কিন্তু আমি মূলত দেখতে পাচ্ছি যে একটা অভিপ্রায় রয়েছে, অভিপ্রায় এখানে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা রয়েছে, কিন্তু সেই অভিপ্রায়ের সাথে কিছু নীতিরও কিন্তু দ্বন্দ্ব রয়ে গেছে।